ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শন, যা মানুষকে, সমাজকে, দেশকে নতুন বার্তা বহন করে নিয়ে আসে। পৃথিবীর এক দেশ থেকে আর এক দেশের মানুষ যখন ভাব বিনিময় করে, একটি মানুষ যখন আরেকটা দেশের জন্য তার দেশকে গৌণ করে, মুখ্য করে, তার বিশেষ ক্ষমতা বা শক্তিকে শ্রদ্ধা জানিয়ে যা বিশ্বের আপামর মানব সমাজের কল্যাণ সাধনকারী, সেই রকম একটি দেশকে, সমাজকে শ্রদ্ধা জানাতে তার জাতি, ধর্ম, পরিবার ত্যাগ করে জীবনকে উৎসর্গ করতে পারে, তার নাম ভারতবর্ষ। আর যার দ্বারা সেটা সম্ভব হয়েছিল তার নাম নিবেদিতা, মার্গারেট নোবেল, যিনি ভারতের কন্যারূপে নিবেদিতা নামে খ্যাত হয়েছিলেন। নিবেদিতার ভারত দর্শন তাই আজ কোনো একটি মানুষের কাছে একটি বিদেশি মহিলার ভারত দর্শন নয়। নিবেদিতার ভারত দর্শন আজ যার কানেই পৌঁছেছে ভারত দর্শনের কাহিনী, তার কাছেই এটি তার ভারত দর্শনে পরিণত হয়েছে। এটি নতুন করে বলার প্রয়োজনীয়তা অনুভব আমি করি না, অন্তত এখন আর, আগে করতাম। শ্রদ্ধা জানাই পূজার প্রাক্কালে পানারাম চ্যানেলের পবিত্র সুর মহাশয় এবং তার কন্যাদ্বয়কে, যাদের অকৃত্রিম প্রয়াস প্রতি রবিবার সকাল 6টার সময় মানুষের দুয়ারে কড়া নাড়ে নিবেদিতার ভারত দর্শন। অনলাইন করোনা মানুষকে নতুন দিশা জুগিয়েছে, যখন সমস্ত মানব জাতির মৃত্যুর হাতছানিকে উপেক্ষা করে যখন নতুন স্বপ্ন দেখে মানুষ আবার ফিরে আসে তার আত্মজীবনীতে, তার সংসার সমাজ ভুলে যায়, যখন তার প্রহসনগামী মৃত্যুর দিনগুণাকে, তখন ভারতবর্ষ সন্ধান দেয় পৃথিবীর মানুষের কাছে বেঁচে থাকার আর এক রসদ, ভারতবর্ষের আধ্যাত্মিকতা এবং ভারতবর্ষের উন্নত শিক্ষা, চিন্তা এবং ভাবনা, যেটি নিবেদিতাকে এদেশ থেকেই সংগ্রহ করতে বেশি উপকৃত করেছিল। নিবেদিতা হয়তো তার জীবনে বহু স্কুলে শিক্ষকত্বের ভূমিকা পালন করেছেন, করে তিনি নিজে একটি রাস্কিট বলে স্কুল খুলেছিলেন। কিন্তু ভারতবর্ষে এসে দেখলেন এই ভারতবর্ষটাই তার কাছে শিক্ষয়িত্রীর ভূমিকায় থাকতে পারে। যাদের উদ্দেশ্যে তিনি নিবেদিত স্বামীজির দ্বারা, তাদের সংস্পর্শে এসে ভাবলেন, কারা আমার কাছে শিক্ষা পাওয়ার জন্য স্বামীজি আমাকে সিলেক্ট করেছেন। এখন তো মনে হয় ভারতবর্ষের যে নারীদের জন্যে, যে নারীদের আপগ্রেড করার জন্য আমায় স্বামীজি চয়েস করেছেন এবং এদেশে নিয়ে এসেছেন, তাদের সামনে দাঁড়িয়ে আমার মনে হয়েছে ভারতীয় নারীরা এডুকেশনাল একাডেমিক কোয়ালিফিকেশনটা তাদের কাছ থেকে শিখতে হবে ভারতীয় ধারাতেই। সংযম, পবিত্রতা, সহিষ্ণুতা, গ্রহিষ্ণুতা, অতিথিপরায়ণতা, ভারতবর্ষের নারীদের সবচেয়ে বেশি যেটি আত্মত্যাগ, যেটি মানুষকে তার পরিবারের বাইরে গিয়ে মাতৃ সান্নিধ্য বয়ে নিয়ে আসে, সেই মায়েদের অকৃত্রিম ভালোবাসা, প্রতিটি জীবকেই তারা সন্তান জ্ঞানে সেবা করার দীর্ঘ তাদের ইতিহাস। সে দেশে পৌঁছে নিবেদিতা
এদেশকে নিজের দেশ বলে ভেবে নিয়ে নিজের দেশকে জন্মের শহর, শিক্ষার শহরকে ওদেশ বলে আখ্যায়িত করতে তার এতটুকু খারাপ লাগে না। নিবেদিতার জীবনে ভারতবর্ষে আসার পর ডাইনে বাঁয়ে দুজন মহারথীকে রেখে কিছুকাল তিনি পথ চলেছিলেন। একদিকে ছিল তার গুরু বিবেকানন্দ, যিনি সবসময় মৌলিক চিন্তা দিয়ে তাকে পরিপুষ্ট করতেন। অন্যদিকে ছিল ব্রাহ্ম পরিবারের তথা ঠাকুর পরিবারের নবজোয়ান ভাবিকালের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যার প্রতিভার ছটায় পরবর্তীকালে বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের নোবেল উচ্ছ্বসিত। ব্রাহ্ম কথাটা পাঠকবৃন্দের কাছে সকৌতুক লক্ষ্য করা যায় ঠিকই, শব্দটা তাকে যথেষ্ট সার্বভৌম সার্বজনীত করে দিয়েছিল। ভগিনী নিবেদিতা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তাকে আরও উদার এবং সার্বজনীন হতে উপদেশিত করেছেন। খুব কঠিন কঠোর বাক্য ঝঙ্কারের মধ্য দিয়ে তাকে বারবার তার দেশাত্মবোধ, ভারতীয়ত্ববোধ, জাতীয়তাবোধকে সামনে এনে দিয়েছেন তার নিজের সম্বিত ফিরিয়ে আনার জন্য। রবীন্দ্রনাথ তাতে শঙ্কিত এবং নিজে তার বুঝতে এতটুকু অসুবিধা হয়নি। ওই শব্দটি তাকে যথেষ্ট আগিয়ে দিয়েছিল। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার আরও উদার ভাবটিকে নিবেদিতাই যেন মোড় ঘুরিয়ে দিয়েছিল। শুধু তার কন্যাকে এনে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে বিফল হলেও ভুলেও তার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করেননি, বরং তার ভাবিকালের চিন্তা 1901 খ্রিস্টাব্দে সৃষ্ট বিশ্বভারতীর পেছনের ইতিহাসটা কিন্তু নিবেদিতা যেন জগিয়ে দিয়েছিলেন। আশ্রমিক পরিবেশ, গুরুগৃহে শিক্ষা, প্রকৃতির কোলে বসে উদার শিশুদের পবিত্র মনকে শিক্ষার আলোতে আলোকিত করা রবীন্দ্রনাথের বিশ্বভারতীর সার্থকতা। পিছনের ইতিহাস অবশ্যই নিবেদিতা। নিবেদিতার আদর্শের প্রেক্ষাপট তার গুরু বিবেকানন্দ তথা তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের প্রেক্ষাপট, এটি অস্বীকার করার উপায় নয়। রবীন্দ্রনাথ নিবেদিতাকে প্রথম দেখে ভেবেছিলেন অন্য সব বিদেশি মহিলাদের মতোই তিনি যেন একই ভাবধারা। ব্রিটিশ শাসন চলছে তখন, এটা ভাবাটাই স্বাভাবিক। সেই জন্য তাকে নিজের মেয়ের শিক্ষার ভার দিতে চাইলেও মনে রাখতে হবে সেই সময় নিবেদিতার অর্থের প্রয়োজন ছিল। তার যাবতীয় খরচাপাতি নিজেই বহন করতেন নিবেদিতা। সেক্ষেত্রে এই প্রস্তাব লোভনীয় না হলেও আর্থিক সুবিধা দানের জন্য মূল্যবান। নিবেদিতার প্রতি প্রশ্ন করেছিলেন, কী শিক্ষা আপনি দিতে চান আপনার কন্যাকে? রবীন্দ্রনাথ উত্তরে বলেছিলেন ইংরেজি, এবং ইংরেজি ভাষা অবলম্বন করে যে বিষয় শিক্ষা সাধারণত দেয়া হয়ে থাকে। নিবেদিতা বললেন, বাইর থেকে কোনো একটি শিক্ষাকে গিলিয়ে দিয়ে লাভ কী? নিবেদিতা রবীন্দ্রনাথের চোখে চোখ রেখে তার চোখ খুলে দিলেন শিক্ষার সংজ্ঞা তার ভাষায়। জাতিগত নৈপুণ্য, ব্যক্তিগত বৈশিষ্ট্যকে এবং ব্যক্তিগত ক্ষমতা হিসাবে মানুষের ভিতরে যা আছে তাকে জাগিয়ে তোলার নামই শিক্ষা। স্বামীজি বলেছিলেন, ভারতবর্ষের নয় মানব জাতির যে শক্তি, বিশ্বাস এবং পূর্ণতা চিরসাহিত হয়ে রয়েছে বা গচ্ছিত হয়ে রয়েছে, সেই পূর্ণতার প্রকাশ লাভের নামই হচ্ছে শিক্ষা। সেই প্রকাশ ঘটাতে গিয়ে মানুষের যে সংগ্রাম, সেটাই যেন শিক্ষা। Education is the manifestation of perfection which is already in man. প্রত্যেক মানুষের মধ্যে যে পূর্ণতা আগে থেকেই বর্তমান, তার
প্রকাশ সাধনই হচ্ছে শিক্ষা। ভগিনী নিবেদিতা বাঁধা ধরা বিদেশি শিক্ষা দিয়ে রবীন্দ্রনাথের সেই শিক্ষাটাকে চাপা দেওয়াকে বিপজ্জনক বলে মনে করিয়ে দিলেন। যেটা রবীন্দ্রনাথ চেয়েছিলেন ইংরেজি ভাষা, কারণ ইংরেজি ভাষা শিখে রবীন্দ্রনাথ হয়তো ব্রাহ্ম পরিবারের অন্যান্য সদস্যের মতো তার মেয়েকেও বিদেশে পাঠিয়ে তার কৃতিত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু নিবেদিতা এই সংজ্ঞার মধ্যে দিয়ে তিনটি কথার ভাবনার প্রকাশ তিনি ঘটিয়ে দিলেন। একটা হচ্ছে জাতিগত নৈপুণ্যতা, দ্বিতীয় হচ্ছে ব্যক্তিগত তার ক্ষমতা যে কোনো মানুষের, তাদের জাগরণের মধ্য দিয়ে আত্মপ্রসারণ, এই তিনটি জিনিসকে সম্মান দিতেই হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন, কিন্তু কেমন করে মানুষের ঠিক সক্রিয় শক্তি এবং কৌলিক প্রেরণাকে শিশুর চিত্তে একবারে অঙ্কুরেই আবিষ্কার করা যায় এবং তাকে এমন করে জাগ্রত করা যায় যাতে তার নিজের গভীর বিশেষত্ব, সার্বভৌমত্ব শিক্ষার সঙ্গে ব্যাপকভাবে সুসংগত হয়ে উঠতে পারে, তার উপায় তো জানি না। রবীন্দ্রনাথ এভাবে ভিতরের শক্তিকে জাগ্রত করে শিশুকে জাতীয় ঐতিহ্য এবং সংস্কৃতির জগতের সঙ্গে যুক্ত করা যে যায় তা ভাবতে পারেননি, এবং এও ভাবতে পারেননি যিনি এই কাজ করবেন তেমন শিক্ষক সত্যি আছেন কি না। স্বামীজিকে দেখেছি ভেতরের শক্তিকে জাগাতে বলেছিলেন শিক্ষার মাধ্যমে। নিবেদিতা সেই শক্তিকে জাতীয় জীবনের সঙ্গে যুক্ত করে ব্যক্তি জীবনকে জাতীয় জীবনের কাছে বলি দিতে চান। কারণ স্বামীজির মুখ থেকে তিনি প্রথম দিন থেকেই শুনেছেন একটা জাতিকে, একটা দেশকে জাগাতে গেলে শিক্ষার কতখানি প্রয়োজনীয়তা। একটি মানুষের ব্যক্তিগত সত্তা যখন তার ব্যক্তিগত বৈশিষ্ট্যটাকে জাগ্রত করবে, সেটি জাতিগত দিক দিয়ে এবং জাতীয় ভাবনায়, জাতীয় নৈপুণ্যতায়, তবেই তার সঠিক রূপটি প্রকাশ পাবে। নিবেদিতার মুখ থেকেই পরবর্তীকালে আমরা শুনব শিক্ষার সংজ্ঞাতে তিনি বলছেন শিশুদের ইতিহাস জানতে হবে, ইতিহাস পড়তে হবে, ইতিহাসকে সামনে রেখে তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই সে জাতির প্রতি শ্রদ্ধাশীল হবে। কারণ জাতিটা গঠন করতে সে দেশের ইতিহাসে যে সমস্ত ঋষি মনীষী এবং আদর্শবান চরিত্রগুলি তৈরি হয়েছে, দেশের জন্য তারা জীবনগুলি দিয়ে গেছেন, তাদের সান্নিধ্য পেলে, তাদের চিন্তাগুলি মানুষের মনের মধ্যে আসলে তবেই সে সত্যিকারের একজন দেশের সুনাগরিক হতে পারবেন। এটি স্বামীজি তাকে যতখানি শিখিয়েছিলেন যেন তার ঊর্ধ্বে নিবেদিতার নিজস্ব চিন্তা ভাবনার একটা বিকাশ সাধনের ফলশ্রুতি বলতে পারি। সেই নিবেদিতা শিক্ষাকে জাতীয় স্তরে আনতে চেয়েছিলেন, কারণ নিবেদিতাকে প্রথম দিনেই সাবধান করে দিয়েছিলেন স্বামীজি যে তোমার ইংরেজি ভাষায়, ইংরেজি বিদ্যার শিক্ষা এদেশকে দেওয়ার জন্যে কিন্তু তোমাকে আনেনি। ভারতীয় ভাবনায়, ভারতীয় চিন্তায়, ভারতীয় জাতিগত বৈশিষ্ট্যতায়, নৈপুণ্যতায় তোমাকে শিক্ষাটিকে তাদের মতো করে, তাদের উপযোগী করে, তাদের ভাবনায় শিক্ষাটি দিতে হবে, বিদেশি ভাবনায় নয়। কিন্তু এইটি খুব তাৎপর্যপূর্ণ কথা স্বামীজির দেয়া, সেটিকে তিনি বারবার স্মরণ করে রেখেছিলেন। কারণ স্বামীজি তাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন, হামার করেছেন যে শিক্ষাকে এদেশের মানুষের কাছে যে সুযোগটি পেয়েছো তাদের কাছে শিক্ষার আলোটি জেলে দেওয়ার, সেটি কিন্তু বিদেশি ভাবনায় নয়, এদেশীয় ভাবনায় তোমাকে তৈরি হয়ে এদেশীয় ভাবনাতেই এদেশের মানুষকে তোমাকে শিক্ষাটি দিতে হবে, তবেই তার ফল তুমি পাবে, নচেত কিন্তু তোমাকে সে তোমার দেশেই ফিরে যেতে হবে। এটি নিবেদিতার কাছে কিন্তু একদম চ্যালেঞ্জিং ছিল। সেটি নিবেদিতা গ্রহণ করেছেন এবং নিজেই ছোটদের বিদ্যালয় চালাতেন। তার একটা ছেলেদের মানসিকতা বেড়ে ওঠার যে দৃষ্টিকোণ তার ছিল, দেখার দৃষ্টিতে তিনি বুঝেছিলেন ছেলেদিকে নিজেদের মতো করে, তাদের নিজেদের যেদিকে আগ্রহ, যে ডাক্তার হতে চায় না তাকে জোর করে ডাক্তার করা নয়, মা বাবার ইচ্ছেতে নয়, ছেলের যেটি ইচ্ছে, সন্তানের যা ইচ্ছে বা ছাত্রছাত্রীর যা ইচ্ছে, তার যেদিকে বিকাশ হওয়ার সম্ভাবনা পরিষ্কার হয়ে রয়েছে, সেদিকের আলোটি তাকে জ্বালিয়ে দিতে হবে যাতে সে সেদিকে তার সঠিক পথটি খুঁজে পায়। কিন্তু জোর করে যদি তার
রুটটিকে ঘুরিয়ে দিয়ে তাকে বিপদগামী করার ছাড়া আর কিছু নয়। এটি নিবেদিতা বুঝতে পেরেছিলেন। তার রাজকীয় নিষ্ক্রিয় তাই করতেন। স্বামীজি সেই দেখেই তাকে কিন্তু এদেশে আনার কথা ভেবেছিলেন, পরিকল্পনা করেছিলেন। আসলে এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথের শিল্প চিন্তাতে, শিক্ষা চিন্তাতে যেসব জিনিসগুলি ছিল সেগুলি কিন্তু স্বামীজির যে অনুকরণ প্রিয়তার প্রতি কামান দেখেছিলেন তার স্বদেশ মন্ত্রতে সম্ভবত রবীন্দ্রনাথকে বোধহয় সামনে রেখেই বা ব্রাহ্ম পরিবারকে সামনে রেখেই বোধহয় স্বদেশ মন্ত্রের মাঝে কয়েকটি কথা লিপিবদ্ধ হয়ে রয়েছে। সেটি লক্ষ্য করার বিষয়। এরাই পরানুবাদ করে সমাজে উচ্চশিক্ষা লাভ করতে চেয়েছিলেন। সে যুগের শিক্ষিত মাত্র ছিলেন ব্রাহ্ম এবং স্বামীজির লক্ষ্য ছিল শিক্ষিত সমাজের জাতীয়তা বিরোধী মনোবৃত্তিকে আঘাত করে চেতনা ফিরিয়ে আনা। ভগিনী সে কাজে প্রায় প্রাথমিক পরিচয় স্বামীজির স্পৃশিত কাজটিকে করলেন। নিবেদিতা জানিয়েছিলেন স্পষ্ট কবি কেন বিজাতীয়ভাবে মেয়েকে গড়ে তুলতে চাইছেন। কবি শেষে বলেছিলেন, ঠিক আছে, আপনার নিজের মতো করে যেটা ভেবেছেন সেই শিক্ষাই দেবেন আমার মেয়েকে, আমি কোনো ফরমাস করব না আপনাকে। নিবেদিতা ভেবে নিয়ে তৎক্ষণি জানালেন, না, আমার এ কাজ নয়। অর্থাৎ তার ভারতে আগমনের আশা এই উদ্দেশ্য নয়। অভিজাত বাড়ির একটি মেয়েকে পড়িয়ে তার ক্ষমতা এবং শক্তির অপব্যয় করার জন্য তিনি আসেননি। পরবর্তীকালে রবীন্দ্রনাথ দেখেছিলেন এই শিক্ষাময়ী ভগিনী আপন তেজে আপনি জ্বলে উঠে বাগবাজারের একটি গলিতে আত্মনিবেদন করে বসে আছেন। সেখানে তিনি মেয়েদের শুধু শিক্ষাই দেননি, শিক্ষা জাগিয়ে তুলেছেন। রবীন্দ্রনাথ বুঝেছিলেন মিশনারির মতো মাথা গুণে দলবৃদ্ধি করার জন্য নিবেদিতা আসেননি। নিবেদিতা রবীন্দ্রনাথকে আক্রমণ করেছেন একটি বলিষ্ঠ বিশ্বাস আর আদর্শকে অস্ত্র করে, এবং রবীন্দ্রনাথও আক্রান্ত হয়েই আরও শ্রদ্ধাশীল হয়েছেন ভগিনীর প্রতি। তার উদাহরণ তার এক দীর্ঘ প্রবন্ধে ভগিনী নিবেদিতা সম্পর্কে তিনি লিখেছেন। একটি কথা বলা দরকার এবার। তিনি বিদেশিনী, খ্রিস্টীয় ভাবধারায় প্রতিপালিত, কিন্তু স্বামীজি যখন তাকে এদেশের মেয়েদের দুঃখ দুর্দশার সুরাহা করতে শিক্ষা দিতে বললেন এবং সেটি তার একমাত্র কাজ হবে, তখন ভগিনীকে নতুন করে খ্রিস্টীয় ভাবনার খোলস ছেড়ে ভারতীয় চেতনা, ঐতিহ্য, সংস্কৃতির বর্ম পরতে হবে। যেটি বলছিলাম, ভারতীয় জাতীয় ভাবনায় তাকে ভাবিত হয়ে শিক্ষাটিকে আগিয়ে দিতে হবে এদেশের মানুষের জন্য। তাকে মনে প্রাণে ভারতীয় হতে হয়েছে। স্বামীজি পরীক্ষাও করেছেন, মার্গারেট, তোমার দেশের নাম কি? নিবেদিতা স্বচ্ছন্দে বলেছিলেন, কেন ইংল্যান্ড? স্বামীজি বললেন, বাকি আছে, এখনো দেরি আছে। শুদ্ধ করে দিয়েছিলেন, না, মার্গারেট নোবেল ছিল এতদিন পর্যন্ত ইংল্যান্ডের, আজ নিবেদিতা কিন্তু ভারতের। ভারতই তোমার দেশ, ভারতবর্ষই তোমার দেশ। ভারতকে গ্রহণ করতে হবে, না হলে ভারতীয় নারীদের শিক্ষার জাতীয়তা বোধ জাগ্রত হবে না। নিবেদিতাই অসম্পূর্ণ মনে প্রাণে জেনে বুঝলেন এবং তৈরি হতে শুরু করলেন। মা যেমন ছেলেকে সুস্পষ্ট জানে, তিনিও ভারতকে ভারতীয়দের নিজের প্রত্যক্ষ সত্তা বলে জানলেন। তিনি বলতেন, আওয়ার পিপল, আমাদের লোক। ভারতের ছোট্ট জিনিসকেও বড় করে দেখতে পেতেন নিবেদিতা। ফলে প্রকৃত ভারতী হয়েছিলেন তিনি। নইলে যে অনুকরণ মাত্র হয়ে পড়বে, যা তার গুরু কিছুতেই মেনে নেবেন না। তিনি স্বাস্থ্যচর্চা করতেন, বাংলা শিখতেন, গীতা পড়তেন, মনসংযম করতেন। ব্রহ্মচর্যব্রতের দীক্ষার পর মার্গারেট হলেন নিবেদিতা। পুরাণ, ইতিহাস, শিল্প, এমনকি গান্ধার শিল্প সব জানতেন। নগর সভ্যতার সঙ্গে পরিচয় হলো। অযোধ্যা আর শ্রীলঙ্কার মতো দুটো শক্তিশালী উজ্জ্বল নগর সভ্যতা দেখে তিনি স্তম্ভিত। তুলনা করেছেন বারাণসী আর রোমের সাথে। ধ্যানী বুদ্ধমূর্তি দেখে মুগ্ধ। দেখেছেন সীতা, সাবিত্রী, দময়ন্তী, গান্ধারীদের অবাক হচ্ছেন। কেন? কই, এমন নারীর উদাহরণ তো পৃথিবীর আর কোথাও নেই। বহু রক্ত মাংসের আড়ালে এমন দিব্য শক্তির প্রকাশ এইসব নারীদের।
এত কষ্ট সহ্য করার সাহস! যমকে পর্যন্ত চ্যালেঞ্জ জানাচ্ছে প্রিয়তম স্বামীর প্রাণের জন্য। পদ্মিনী, মীরাবাই, ঝাঁসির রানী, এরাই বা কম কিসে? আর গান্ধারী, তার প্রশংসায় পঞ্চমুক্তিনী, যার স্বামী জন্মান্ধ, জেনে তাকে বিয়ে করার পরেও সেই গান্ধারী আমৃত্যু স্বামী পতির প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে তার চোখে ফেটটি বেঁধে জীবনটা কাটিয়ে দিলেন। এর থেকে আদর্শ নারী পৃথিবীতে আর কোনো দেশে আছে? আত্মসুখ বিসর্জন দিয়ে পতিব্রতা এই স্ত্রীর জগৎকে আর কি দেয়ার থাকতে পারে? এই আদর্শ যুগ যুগ ধরে ভারতবর্ষকে বাঁচিয়ে রেখেছে। এই ঐতিহ্য তিনি দেখেছেন, এই ঐতিহ্য দেখেছেন অতীতে এবং তারই প্রতিফলন দেখছেন বর্তমানে। কয়েকটি জাগ্রত জননীকে তিনি দেখলেন যোগীন মা, গোলাপ মা, গৌরী মা, গোলাপ মাকে। এরা সবাই জাগ্রত জীবনের অধিকারিণী। এরা থাকলে ভারতের মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য নতুন তত্ত্বের আর কি দরকার? তিনি শারদানন্দজিকে একবার বলেছিলেন, শারদানন্দজির এক প্রশ্নের উত্তরে শারদানন্দজি তাকে বলেছেন, আমাদের মেয়েদের সব ভালো, তবে তারা কিছুটা অজ্ঞ, শিক্ষাগত যোগ্যতা তাদের কিছুই নেই। নিবেদিতা বলছেন, শিক্ষা? এদের অজ্ঞ বলছেন? যারা সংযমী, যারা পবিত্র, যারা ত্যাগী, যারা সহিষ্ণু, যারা অপরের জন্য নিজেদের সমস্ত ত্যাগ করতে সর্বদা প্রস্তুত, তাদেরকে আপনি অজ্ঞ বলছেন? দুপাতা ইংরেজি পড়লে বিদেশি ভাষা শিখে দুটো কথা বলতে পারার নাম শিক্ষা? আর এগুলো সংযম, অতিথিপরায়ণতা, পতিব্রতা, শ্রদ্ধা, সহনশীলতা, গ্রহিষ্ণুতা, সব কিছুকে মানিয়ে নেওয়া, এগুলো শিক্ষা নয়? শরৎ মহারাজ জিভ কেটেছিলেন, লজ্জিত হয়েছিলেন। নিবেদিতাই ভারতবর্ষের মেয়েদের সত্যিকারে জেনেছেন। আমি এটা বারবার হয়তো এই কথাগুলো এসেছে আমার আলোচনার মধ্যে। নিবেদিতা ভারতবর্ষের মায়েদের অন্দরমহলে, মেয়ে মহলে ঢুকে পড়েছেন। ভারতের অতীত তার মুখমণ্ডলে আবির্ভূত হয়েছে যেন। কারণ তিনি যে সমস্ত নারীর আদর্শ প্রতিমূর্ত স্বরূপ মাকে দেখেছেন, যার খুঁকি হয়ে সারা জীবনটা তিনি কাটিয়ে দিয়ে গেছেন এদেশে। নিবেদিতা তৈরি, মায়ের কাছে তিনি আদরের খুঁকি। মায়ের অন্দরমহলে সেখানে থাকেন, খান, বিছানায় শুয়ে পড়েন, মায়ের সেবা করেন, পায়েস নেতে ঠাকুরকে খাওয়ান, সে প্রসাদ মা খান অন্যদের। নিবেদিতা তৈরি। ভারতীয় নারীর শিক্ষক হওয়ার যোগ্যতা এলো তার। শিক্ষক হতে গেলে এমনভাবে যোগ্যতা অর্জন করতে হলে আমরা কখনো আর কি শিক্ষক হব? তিনি বুঝেছিলেন শিক্ষককে ঐতিহ্যের পাঠ দিতে হলে পাঠ নিতে হবে প্রথমে, কারণ ঐতিহ্যের মধ্যেই তো ভবিষ্যতের প্রয়োজনকে খুঁজতে হবে। এভাবেই তিনি ভারতীয়দের চেয়েও বেশি ভারতীয় হয়ে আমাদের ভারত তত্ত্ব শিখিয়েছেন, তার ছাত্রীদের শিখিয়েছেন। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করলেন। সে যুগে তো হিন্দুদের মেয়েরা পড়তে পেত না, তাদের জন্য কত শিক্ষা প্রতিষ্ঠান ছিল বলুন তো? খুবই কম। টোলে মুখ্যত ছেলেরা যেতে পারত। যে কটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল তা খ্রিশ্চান মিশনারিদের, কয়েকটা ছিল ব্রাহ্ম সমাজের। সুতরাং বিদ্যালয়ের বড় অভাব ভারতীয় নারীদের জন্য। ভারতবর্ষে নারী শিক্ষার ব্যবস্থা করতে হলে প্রথমেই শিক্ষা প্রতিষ্ঠানের দরকার। খুবই সৌভাগ্য আমাদের। সীমা সারদা দেবী স্বয়ং স্বামীজির উপস্থিতে পূজা করে নিবেদিতার বালিকা বিদ্যালয়ের সূচনা করেছিলেন 13ই নভেম্বর কালী পুজোর দিনে 1898 খ্রিস্টাব্দে। তার আগের দিন স্বামীজির উপস্থিতিতে সভা ডাকা হয়েছিল বলরাম বসুর বাড়িতে। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ইতিহাস আমাদের সবিস্তারে জানা আছে অনেকের হয়তো। বিদ্যালয় কিভাবে চলতো, পাড়ার কয়েকটা ছোট ছোট মেয়ে আসতো, ঝি বাড়ি থেকে তাদের সঙ্গে করে নিয়ে আসতো। নিবেদিতা ভাঙা ভাঙা বাংলায় তাদের বলতেন, ছাত্রীদের সঙ্গে কথা। পড়ানো হতো অনেক কিছু, ভাষা, অঙ্ক, শিল্পকর্ম, ছবি আঁকা,
ছুঁচি শিল্প সবই শেখানো হতো। সেসব কথার থেকে সবচেয়ে বড় দরকার যেটি বহুবিধ বিষয়ে অবতারণা করেছিলেন তিনি। সুধীরা দেবী সহায়ক ছিলেন। পরে 1903 খ্রিস্টাব্দে খ্রিশ্চিয়ান এসেছেন। শরৎকালে একটি আদর্শ নিয়ে নিবেদিতা এই বিদ্যালয় খুলেছিলেন। সীমায়ের আশীর্বাদ যখন আছে তখন এই বিদ্যালয় তার ঈপ্সিত কাজ করবেই, এরকম বিশ্বাস তার ছিল। তিনি লিখেছেন, ভবিষ্যতে শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে সীমার আশীর্বাদ অপেক্ষা কোন মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি বলুন তো। তিনি দেখেছেন প্রথম মেয়েরা যারা আসতো বিদ্যালয়ে, তারা সারাদিন স্কুলে কাটিয়ে যখন বাড়ি ফিরত, এই ম্লেচ্ছ বিদেশিনী মহিলার স্কুলে যখন পড়াশোনা করতে আসছে, বাড়িতে ফিরে গিয়ে তাদের স্নান করতে হতো। এরকম দৃশ্যের কথাও শোনা যায়। স্কুলে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করতো না। সরস্বতী পুজোর দিনে রান্না করা খাবার বাইরে থেকে এনে ঠোঙাগুলো কালেকশন করার জন্য নিবেদিতা দাঁড়িয়ে থাকতেন, একজন যেন পুরো কর্মীর মতো, ঝাড়ুদারের মতো। তিনি ভারতবর্ষকে সেইভাবেই চিনেছিলেন, সেইভাবেই জেনেছিলেন, সেইভাবেই ভারতবর্ষের সেবা করতে তিনি প্রস্তুত ছিলেন। এটা আমাদের বড় পাওনা। নিবেদিতার স্বভাব অনুযায়ী গোটা বিষয়টা জাতীয় সমাজের সঙ্গে জড়িত করলেন। প্রাচীন কারুশিল্পের মধ্যে কারিগরি বিদ্যা, শিক্ষা, আলপনার প্রয়োজন, ভারতীয় শিল্পায় যা যা রয়েছে সেগুলিকে তিনি সামনে আনলেন, ভারতীয় ভাবনাতেই ভারতীয়দের জন্য তুলে ধরলেন এবং সেটি গ্ল্যাডলি ভারতীয়রা অ্যাকসেপ্ট করলেন। করে যদিও তাকে অচ্ছুত রেখেছিলেন, তার হাতে স্পর্শে জল খাবে না, তার ছোঁয়া জিনিস নেবে না, তার শিক্ষাটা তারা নেবে। দুর্বল দরিদ্র ভারতীয়রা তার সমস্ত সাহায্য নেবে। স্পর্শকাতরতা রয়েছে, তাদের জাত অপমান রয়েছে, তাদের নিজেদের জাতিগত বৈশিষ্ট্যকে বিসর্জন দিতে নয়, পাশ্চাত্যের মহিলার সাহায্য তারা নেবে, কিন্তু নিজেদের ধর্মকে বিকিয়ে দিয়ে নয়। এটাই ভারতবর্ষ। নিবেদিতা সেটা বুঝেছিলেন বলেই কষ্ট পেতেন না। কোনো পরিচিতের মহিলাই সন্তানকে বিসর্জন দিয়েছেন, অসুস্থ রোগী, মারা গেছে সন্তান, নিবেদিতা খাবার থালা ছুঁড়ে ফেলে রেখে দিয়ে ছুটে গেছেন তার পাশে প্রতিবেশিনীর সত্যিকারের ভূমিকা পালন করতে। সেই মৃত শিশুকে কোলে নিয়ে বলছেন, কোথায় গেছে তোমার মেয়ে, কাঁদছো কেন? তোমার সন্তান মা কালীর কাছে গেছেন। তারা অবাক হয়ে গেছেন। পরিবার সান্ত্বনা দেওয়ার ভাষা এক বিদেশিনীর মহিলার কাছে কি করে পৌঁছালো? মা কালী তার সন্তানকে নিয়ে গেছেন। সেই আমাদের গানে রয়েছে, সন্তানের দিতে কোল শ্মশানে জাগিছে শ্যামা মা। মা যেন স্বয়ং শ্মশানে কোল পেতে বসে আছে তার যে সন্তানকে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন তার কর্ম শেষে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। শ্মশানে জাগিছে শ্যামা, সন্তানের দিতে কোল। সেই নিবেদিতা সেই ভূমিকায় যাচ্ছেন বাড়িতে, আর বাড়ির লোকেরা যখন সান্ত্বনা পেয়ে স্তব্ধ হচ্ছেন, যখন নিবেদিতা ফিরে আসছেন, বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা নিবেদিতা উঠানে যে জায়গাটায় বসেছিলেন সেখানটায় গঙ্গা জল বা গোবর জল দিয়ে দিচ্ছে। নিবেদিতা দেখছেন, কখনো কষ্ট পাননি, মনের দুঃখ মনের মধ্যে চেপে রেখে দিয়ে বুঝেছেন এটাই ভারতবর্ষ। এদের ধর্মে আঘাত দিয়ে নয়। খ্রিশ্চান বলেছেন ভারতবর্ষকে শ্রদ্ধা করি, কারণ তারা অন্ধ কুসংস্কারাচ্ছন্ন হলেও তারা নিজেদেরটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সেই জন্যেই ভারতীয়দের আমি শ্রদ্ধা করি। কোনো একজন পুরুষ বিদেশিদের ট্রামের মধ্যে পাটা মারিয়ে দিয়েছেন ইচ্ছে করেই, সেটা খ্রিশ্চান বুঝতে পেরেছেন, প্রতিবাদ করতে পারতেন। ব্রিটিশ শাসন চলছে, ব্রিটিশ পুলিশ এসে তাকে অ্যারেস্ট করতে পারতো বা উপযুক্ত শাস্তি দিতে পারত। খ্রিশ্চান বলছে বাহ, এই হচ্ছে ভারতীয়। তারা বিদেশিদের সহ্য করবে কেন? তাদের দেশে
বিদেশিদের আনাগোনা, তাদের ভোগ করা, সেটা তো সহনশীল হতে পারে না। এই রকম বিশ্বাস নিয়ে তারা ভারতবর্ষের মানুষের সেবায় এসেছেন। নিবেদিতার ধারণা ছিল মনোবিকাশের জন্য যেমন বেদ উপনিষদের জ্ঞানের দরকার রামায়ণ মহাভারত পরবর্তী যুগের কাব্য, কথাসাহিত্যিকদের সঙ্গে পরিচয়। তিনি আবার সঙ্গীত, নৃত্যকলা, চিরভাস্কর্য প্রভৃতি গভীর ভাবমূর্তিগুলিরও প্রয়োজন অনুভব করতেন। শিক্ষার অঙ্গনে এগুলো থাকবে। এসব কর্মই ছিল পূজা। তিনি প্রথাগত শিক্ষাকে বেশি গুরুত্ব দিতেন না, বলতেন 6 মাস ক্লাস হবে, 6 মাস মেয়েরা বেড়াতে বের হবে। শিক্ষাটা আনন্দের ব্যাপার, এতে মনোবিকাশের অগ্রগতি বেশি হয়। ভ্রমণের উদ্দেশ্য দেশকে চেনা, বিচিত্র ভাষা সংস্কৃতির আশ্চর্য দেশকে তার মাধ্যমেই চিনতে হবে। তা না হলে জাতীয়তাবোধ জাগবে না। নিজের নৈপুণ্যকে, শক্তিকে এভাবেই জাতীয়তাবোধের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি তীর্থ ভবনের ব্যবস্থা করতেন। সেরকম এক প্রচেষ্টার সঙ্গে রবীন্দ্রনাথ তার 13 বছরের ছেলে রথীন্দ্রনাথকেও স্বাবলম্বী করার জন্য স্বামীজির শিষ্য সদানন্দজির নেতৃত্বে কেদারবদ্রী পাঠিয়েছিলেন। সে সময় বড় কষ্টসাধ্য ছিল কেদারবদ্রী যাওয়া। বদ্রীনাথ যাওয়ার পথে রথীন্দ্রনাথ তার বিচিত্র অভিজ্ঞতার বর্ণনা লিখেছেন। আই ওয়ান্ডার হাউ মেনি পেরেন্টস even today would let a boy of such immature age risk a journey on foot, trekking through the Himalayas 200 miles to a snow-capped peak 13,000 feet high. নিবেদিতার শিক্ষার সিংহভাগ তার গুরু নির্দেশে জুড়ে ছিল নারী শিক্ষা। নিবেদিতা ভারতবর্ষের শিক্ষা নীতি, শিক্ষা ভাবনা, কিভাবে শিশুদের মনোবিকাশ ঘটবে, সেগুলোর জন্য তার ছেলেবেলার তার নিজের অভিজ্ঞতা, তার সাথে সাথে তার স্কুলের রাস্কিন স্কুলের ছেলেদের মনোবৃত্তি দেখে তাদের চিন্তায়, স্বভাবনায় তাদের প্রকাশকে তিনি যেমন প্রাধান্য দিয়েছেন, সেটি এখানে প্রকাশ করে চলেছেন। ভারতীয় ভাবনায়, ভারতীয় আদর্শকে সামনে রেখে নিবেদিতা এটি করেছেন। তাই নিবেদিতা শিক্ষা, চিন্তা, ভাবনা আমাদের কাছে এতখানি গ্রহণযোগ্য আজও। এবারটা পুরোটা শেষ হবে না আমি জানতাম, আরও কিছুটা আলোচনার বিষয়বস্তু আমার মনের ভিতরে রয়ে গেল, সেগুলি সময় মতো প্রকাশ করব। সকলে ভালো থাকবেন। পূজার প্রাককালে, বিশেষ করে সেপ্টেম্বরের শেষ রবিবারটিতে নিবেদিতা শিক্ষা চিন্তা নিয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করলাম মাত্র। যেহেতু পরের মাসটি নিবেদিতার আবির্ভাব এবং প্রয়াণের মাস, তাই বিশেষ আলোচনা সেখানে থাকবে। তাতে আপনাদের সকলের প্রতি স্বাগত রইল। সকলে ভালো থাকবেন। ওং অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।